আমার শ্বশুর তার সেবার জন্য একজন চাকরানী রেখেছিল, যে বেশিরভাগ সময় তার ঘরেই থাকতো। সকালে যখন শ্বশুরের ঘর থেকে সে বের হতো, তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। একদিন সকালে সে মাথা ঘুরে পড়ে যায়। তখনই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তার চেক আপ করার পর পুলিশকে খবর দেয়, আর আমার শাশুড়িকে গ্রেপ্তার করিয়ে দেয়। যখন আমি সেই রিপোর্টগুলি দেখি, তখন আমার হুঁশ উড়ে যায়। কারণ চাকরানি তো। আমার শ্বশুর আর শাশুড়ি সবসময় নিজেদের মধ্যে লড়াই করত। খুব ছোট ছোট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে বাচ্চাদের মতো ঝামেলা করত। আমার শ্বশুর আর শাশুড়িকে সবসময় বলতো, তুমি আমার কোনো কাজেরই নও। সেই কথা শুনে আমার শাশুড়ি আবার আমার শ্বশুরকে বলতো, তোমাকে বিয়ে করা তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি সেই সময়টার জন্য আফসোস করি, যে সময় আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। এখন প্রতিদিনই শ্বশুর শাশুড়ির ঝগড়া দিয়ে সকাল শুরু হতো, আর তাদের ঝগড়া দিয়েই রাত্রি হতো। একদিন আমার শাশুড়ি তার নিজের কর্মের জন্য একটা চাকরানি রাখে। সে সব সময় আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকতো। যখন থেকে সে এই বাড়িতে এসেছিল, তখন থেকে সে খুব দুর্বল হতে শুরু করে। কিন্তু সেই চাকরানির আশাতে আমার শ্বশুরের খুব খুশি হতে শুরু করে। তারা নিজেদের মধ্যে এখন আর লড়াই করে না। একদিন যখন আমি চাকরানিতে জিজ্ঞেস করি যে, তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে কেন, তখন সে বলে, তোমাদের হিসাব ভগবান করবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। একদিন চাকরানি শাশুড়ির জন্য চা বানাতে বানাতে বেহুশ হয়ে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। যখন ডাক্তার তার চেক আপ করার ঘরের বাইরে আসে, তখনই তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। আমি অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। যখন ডাক্তার আমাকে তার রিপোর্ট দেখায়, তখন আমি অবাক হয়ে যাই। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, কারণ সে 3 মাস ধরে। আমার নাম অঞ্জলি। আমি হায়দ্রাবাদে থাকি। আমরা 3 ভাই বোন। আমার বাবা নিজের এলাকাতেই একটা ক্লিনিক চালায়, আর আমার মা স্কুলে চাকরি করেন। আমরা নিজেদের পরিবারে অনেক সুখী ছিলাম। মা সবসময় চাইতো তার ছেলের জন্য একটা সুন্দর বউ নিয়ে আসবে। কিন্তু আমার বাবা বলতো যে আগে মেয়ের বিয়ে দেওয়া হওয়া উচিত। ছেলের বিয়ে তো যখন খুশি তখন হয়ে যাবে, কিন্তু মেয়েদের বয়স বেশি হয়ে গেলে তাদের জন্য ভালো সম্বন্ধ খুঁজে পাওয়া যায় না। আমি আমার ভাইদের থেকে অনেক ছোট ছিলাম। আমি এখনো পড়াশোনা করতে চাইতাম। আমার ঠাকুরমা এবং বাকি পরিবারের লোকজন চাইতো যাতে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এমন নয় যে আমি তাদের উপর অনেক বোঝা হয়ে গিয়েছিলাম। আসলে তারা আমাকে অনেক ভালোবাসতো। আমার নিজের ভাগ্যের উপর পুরোপুরি ভরসা ছিল। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাইতাম না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও আমরা নিজেদের মধ্যে অনেক খুশি ছিলাম। আমার ঠাকুরমা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে বলল, এখন থেকে বাড়ির সব কাজকর্ম শুরু করে দাও। শ্বশুরবাড়িতে গিয়ে এই সমস্ত কাজ তো তোমাকেই করতে হবে। মা তো স্কুলে চলে যেত, আর ঠাকুরমা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বেশিরভাগ সময় আমাকে দিয়ে রান্না করাতো। আমার আর ঠাকুরমার সম্পর্কটা অনেকটা চোল পুরুষের মতো হয়ে গিয়েছিল। ঠাকুরমা আমার কাজে ফাঁকি দেওয়ার গল্প বাকিদের শোনাতো, আর আমি সেই সমস্ত কথা শুনে লজ্জিত হতাম। এখন আমার জন্য অনেক গিয়ে সম্বন্ধ আসতে শুরু করে। মা যখন বলে যে তার বান্ধবীর ছেলের জন্য সে বৌমা খুঁজছে, আর তারা ছেলের জন্য আমাকে দেখতে আসতে চায়, তখন বাবা বলে, ঠিক আছে। যখন তারা আমাকে দেখতে আসতে বাড়িতে আসে, তখন সেই ছেলেটাকে
আমার ঠাকুরমা অনেক বেশি পছন্দ হয় আর তড়িঘড়ি করে আমার বিয়ে দেওয়া হয়। বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব সহজ কাজ নয়। একটা মহিলা সারাদিন অনেক মধ্য দিয়ে যায়। বিয়ের সময় আমার ঠাকুরমা আমাকে অনেক কিছু বুঝিয়েছিল। একজন বুদ্ধিমতী মহিলাই সংসারকে স্বর্গ বানিয়ে দিতে পারে। মহিলার মধ্যে সহনশক্তি এবং আদব কায়দা হওয়াটা খুব জরুরি, তবে সংসার এবং ঘর সুখের হয়। আর সব থেকে প্রয়োজনীয় কথা হলো নিজের বরের মন জয় করে চলা। আমার বর খুব বুদ্ধিমান মানুষ ছিল। সে শায়রি এবং গান ভীষণ পছন্দ করত। আমি তাকে অনেকবার তার পছন্দের কথা জিজ্ঞেস করলে সে বলতো আমার বউ বুদ্ধিমতী হবে আর আমি যেমন চাইবো সে তেমনভাবে চলবে। কিন্তু আমি একদমই তার মনের মতো ছিলাম না। আমি শায়রি ও গান কোনোটাই পছন্দ করতাম না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সেই পরিবেশে মানিয়ে নিতেও আমার অনেকটা বেশি সময় লাগছে। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো ছিল। আমার শাশুড়ি সবসময় নিজের কাজ করত, আমাকে খুব একটা বিরক্ত করতো না এবং আমাকে আমার নিজের মতো কাজ করা থেকে আটকাতো না। আমার যা ইচ্ছে হতো আমি সেই কাজই করতে পারতাম। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে প্রায় দিনই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো, কিন্তু তারা আমাকে কোনো কিছুই বলতো না। আমার যখন মনে হতো আমি ঘুমাতে যেতাম, আবার যখন মনে হতো তখন আমি উঠতাম। বাড়িতে যখন একা থেকে আমি বিরক্ত হয়ে যেতাম তখন শাশুড়ির কাছে গিয়ে বসতাম, তার হাতে অনেক গল্প করতাম। সেও আমাকে অনেক গল্প শোনাতো। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম আমার বর আমার সাথে খুশি নয়। সে সব সময় কোনো না কোনো বই পড়তো বা গান শুনতো। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, যখন তখন সে শুধু হ্যাঁ এই একটাই উত্তর দিত। আমি অনেক বেশি কথা বলতাম। আমার বাড়ির লোকেরাও আমার এই অভ্যাসের অনেক জন্য চিন্তিত ছিল। আমার বিয়ে হয়েছে 3 মাস হয়েছে। আমি একদিন আমার বরকে বলি, যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি শুধু হ্যাঁ বা মাথা নাড়িয়ে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? আমি কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? আমিও চাই আমার বর আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলুক। তুমি কালকে আমাকে বাজারে নিয়ে যাবে, আর আমার কোনটা কেনাকাটা করার আছে তোমার তো এসব কিছু খেয়ালই থাকে না। যে বউকে কোথাও ঘুরতে নিয়ে যায়, তাকে কোথাও রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হয়। আমি এসব কথাই বলে যাচ্ছিলাম, কিন্তু আমার বর কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর হঠাৎ পরে আমার বর রেগে গিয়ে আমাকে বলল, ব্যাস চুপ করো, আর কত কথা বলবে? আমি তার এই কথা শুনে চমকে যাই। আমি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকি। আমার যেন কেমন একটা ঝটকা লাগে। কিছুক্ষণ পর আমি নিজেকে স্বাভাবিক করে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তখন আমার বল বলে, না না, তুমি থামবে কেন? তোমাকে তো চুপ করে আমার উপর দয়া দেখাতে হবে না। তুমি তোমার মতো কথা বলে যাও। তুমি তো আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো। তোমার সাথে কি কথা বলবো? তোমার আমার মতো ফালতু কথা বলার আর সময় নেই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার বর কেন আমার উপর এত রেগে গেল। বাবা মা একটু তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়েছিল। আমার বয়স হবে 20 বছর। সেদিন আমার মনটা পুরোপুরি ভেঙে যায়। ভাঙ্গা মনে আমি চিন্তা করতে থাকি, আমি আমার বরের সাথে এমন কি করলাম যার জন্য আমার বর এত রেগে গেল। আমার বর সবসময় একজন আদর্শ বউ চাইতো। আমি মনে মনে ভাবলাম আমি তার আদর্শ বউ নই, সেই জন্য সে আমার সাথে এরকম ব্যবহার করছে। কিন্তু তারপরেও আমি তাকে জিজ্ঞেস করতে চাইতাম, যখন সে আমাকে পছন্দ করে না তবে আমাকে বিয়ে করলো কেন? আমার অনেক কান্না পাচ্ছিল। আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম।
বাবার বাড়িতে এসে দেখি সেখানে শুধু ঠাকুরমা ছিল। আমি তার গলা জড়িয়ে অনেক কান্না করি। আমি তাকে সব ঘটনাই বলে দেই, কিন্তু সে কিছুক্ষণ চুপচাপ থেকে আমার সব ঘটনা মন দিয়ে শুনে আর আমাকে বলে, দেখো, সংসার তৈরি করা এত সহজ কথা নয়। তার থেকেও সবচেয়ে মুশকিল কাজ হলো নিজের বরের মধ্যে নিজের জন্য জায়গা তৈরি করা। এটা নয় যে সে যে মেয়েকে পছন্দ করে, হতে পারে সে চায় যে তার বউ তার মতো হোক, তাকে বুঝুক, তার সব কথা শুনে চলুক। তুমি তার মন জেতার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো, তারপর দেখবে তোমার বর তোমার পিছের পিছে ছুটছে। ঠাকুরমার সব কথা আমি বুঝতে পেরে গিয়েছিলাম। সেজন্য পরের দিন আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে আসি। শ্বশুর বাড়িতে ফিরে এসে ঠাকুরমার বলার কথা মতো আমি সমস্ত কাজ শুরু করি। কিন্তু যখনই আমার সাথে আমার বরের কথাগুলো মনে পড়তো, তখন আমার চোখে জল এসে যেত। বাড়ি ফিরে আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য আমি আমার শ্বশুরের বাড়ি যাই। সেখানে গিয়ে দেখি আমার বর সেখানে বসে আছে আর আর তার মাকে বলছে, মা, অঞ্জলি শুধু বিয়ে পাস, সে কিছুই জানে না, সে কোনো আদব কাদব ঠিকমতো জানে না। তুমি এত কম বয়সে একটা মেয়েকে কেন আমার গলায় ঝুলিয়ে দিলে? আমি তোমার ছেলে, আমি ভেবেছিলাম যে তুমি আমার পছন্দের কথা মাথায় রাখবে, আমার পছন্দ মতো আমার জন্য একটা মেয়ে খুঁজে বের করবে, কিন্তু তুমি তো আমার পছন্দের কোনো খেয়ালই। এই কথা বলে আমার বর নিজের সমস্ত কথা অসমাপ্তই রেখে দেয়। আমার শাশুড়ি বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আর অন্য কিছু হয়তো বলবে। আসলে অঞ্জলির মা আমার অনেক উপকার করেছে, যে উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যদিও অঞ্জলি কম শিক্ষিত, তো কি হয়েছে, তুমি তো তাকে বেশি পড়িয়ে নাও, তাকে সময় দাও, তাকে বোঝো। তার এখন বয়স কম, তুমি তাকে যেভাবে বলবে সে সেইভাবেই চলবে। আর শুধু পড়াশোনা দিয়ে তো সংসার চলে না, সংসার চালানোর জন্য বাড়ির বউকে বুদ্ধিমতী হতে হয়, সমস্ত সম্পর্ককে ঠিকভাবে আঁকড়ে ধরে রাখতে জানতে হয়, বড়দের সম্মান করতে জানতে হয়। তুমি তার সমস্ত ভুলগুলো ছেড়ে দিয়ে তার ভালোটা খোঁজার চেষ্টা করো, তাকে ভালোবাসো, তার ভালো গুণগুলো খুঁজে বেড়ার চেষ্টা করো। আমার বর তার মায়ের এই সমস্ত কথা মাথা নিচু করে চুপচাপ শুনছিল। তবে আমার শাশুড়ি এই সমস্ত কথা শুনে তার প্রতি সম্মান আরও বেড়ে যায়। আমার শাশুড়ি অনেক ভালো মহিলা ছিল। আমার মা সবসময় বলতো, তোমার শাশুড়ি খুব ভালো মানুষ, সে তোমার সাথে কোনো ভুল কাজ করতে হবেই না। তার নিজের সাথে অন্যায় হয়েছে, সে একজন ভেঙে যাওয়া মানুষ। তুমি সে মানুষটাকে যত বেশি ভালোবাসবে, সে তোমাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। না জানি শাশুড়ি কোন উপকারের কথা বলেছিল। যাই হোক, এখন আমার বরের অনেক ব্যবহার অনেক বদলে গেছে। একদিন সে আমাকে কলেজে নিয়ে যায় এবং ভর্তি করিয়ে দেয়। সে নিজের কথা বলতে অনেক লজ্জিত ছিল। আমি ঠাকুরমার বলা কথা মতো কাজ করতাম, আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সময়ের সাথে সাথে আমার বর আমার কাছে আসতে শুরু করে, কিন্তু যখনই আমি তাকে পুরনো কথাগুলো মনে করে দিতাম, তখন সে আমার কাছ থেকে ক্ষমা চাইতো। আমি বুঝে গিয়েছিলাম আমার বর একজন ভালো মানুষ, শুধু সে একটু বেশি রাগী। আমার একজন ননদও ছিল এবং একজন দেওরও ছিল। আমার ননদের বিয়ে হয়ে গেছিল, সে অনেক ভালো বলের মানুষ ছিল, কিন্তু তার জেদ অনেক বেশি। ননদের জেদ বেশি থাকায় প্রায় সময় ননদের সাথে বরের ননদের অনেক বেশি ঝগড়া হতো। তাদের ঝগড়া এমন পর্যায়ে যায় যে ডিভোর্স হওয়ার জন্য কথা পর্যন্ত শুরু হয়। আমার বিয়ের 1 বছর হয়ে গিয়েছিল। আমার ননদ আর বরের মাঝখানে কখনো মাঝে মাঝে বাড়িতে আসতো। যখনই আমাদের বাড়িতে আসতো, তখনই সে আমাদের অদ্ভুতভাবে চাইতো, যেটা আমার একদমই পছন্দ হতো না।
আমি পড়াশোনা অনেক পরিশ্রম করতাম। আমার বর নিজে আমাকে পড়াতো। নিজের জীবন থেকে আমার কাছে একটা স্বপ্নের মতো লাগতো। কিছুদিনের মধ্যেই আমার বরের বন্ধুর বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের বাড়ি তার নিমন্ত্রণ করতে আসে, কিন্তু আমার বর একাই সে বিয়ে বাড়িতে যায়। হঠাৎই একদিন এক অপরিচিত নাম্বার থেকে আমার ফোন আসে। সে বলে, অঞ্জলি, আমি তোমাকে পছন্দ করি। আমি জানি তুমি তোমার বরকে অনেক বেশি নিয়ে চিন্তায় আছো। যদি তুমি চাও তাহলে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি। আমি তোমার উত্তরের অপেক্ষায় করব। এই বলে সে ফোনটা কেটে দেয়। এইসব কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি তো আমার বরের সাথে অনেক খুশি ছিলাম। আমি আমার বাপের বাড়িতেও খুব কম যেতাম। এখন ফোনে প্রায় সময় আমাকে এরকম ফোন আসতে থাকে। আমি ঘাবড়ে যাই। বরকেও বলতে ভয় লাগছিল। আমি তো আমার নম্বর কাউকে দেইনি। আমি মানসিকভাবে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমার বর এই অবস্থা লক্ষ্য করে, আর সে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি অনেক চিন্তায় থাকতে শুরু করি। বেশ কিছুদিন পর্যন্ত আমি আমার মোবাইল নাম্বার বন্ধ রেখেছিলাম। যখন মোবাইল অন করি তখন আমার ফোনে একটা ফোন আসে। আমি হ্যালো বলি, তখন ফোনের ওপার থেকে একটা ছেলে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। তখন শীতকাল ছিল, কিন্তু ফোনের উপর থেকে বলা কথা শুনে আমি শীতকালেও ঘামতে শুরু করি। আমি তাকে বলি, আমি বিবাহিত, আর আমি আমার জীবন নিয়ে অনেক সুখেই আছি। ভগবানের দোয়াই তুমি আমার পিছনে ছেঁড়া বন্ধ করে দাও। এটা শুনে সে আমার ফোন কেটে দেয়। আমি জানতাম না যে আমার বর আমার এই সমস্ত কথা শুনেছে। সেদিনের পর থেকে আমার বরের ব্যবহার বদলাতে শুরু করে। আমার এমএ পরীক্ষা হওয়ার কথা ছিল। আমার বর বলে, কোনো দরকার নেই তোমার কলেজে যাওয়ার, বাড়িতেই থাকো আর বাড়ির কাজে মন দাও। কিন্তু আমি অনেক ঝগড়া করি তার সাথে। আমি তাকে বলি, আমি অনেক পরিশ্রম করেছি, তুমি তো নিজেই দেখেছো আমি পড়তে চাই। কিন্তু আগের মতো সে আমার উপর রাগ করে থাকে। এখন আমি আমার ফোন প্রায় দিনই বন্ধ রাখি। শ্বশুর বাড়ির নাম্বারে আমার বাপের বাড়ি থেকে ফোন এলে তাই সব সময় আমার শাশুড়ি বা ননদ ফোন তোলে। তারা কেউই আমাকে বলে না যে আমার বাড়ি থেকে ফোন আসছে। আমার বর এখন আমার প্রত্যেকটা কাজে নজর রাখে। আমার মনে হচ্ছিল সে সব কিছু জেনে গেছে, কিন্তু আমাকে ফোনটা কে করছিল আমি তো তাকে চিনিও না। আমি আমার ঠাকুরমাকে সব কথা খুঁতে বলি। সে আমাকে বকতে শুরু করে আর বলে, তোমার সেই সময় তোমার বরকে সব কিছু দেওয়া উচিত ছিল। তুমি কেন তোমার বরকে জানাওনি? সে আমাকে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক যতটাই মজবুত হয় ঠিক ততটাই নরমও হয়। পরের দিন আমি অনেক সাহস নিয়ে আমার বরকে সব কিছু খুলে দিই। সে আমার সব কথা শুনে ঘরের বাইরে বেরিয়ে যায়। আমি বুঝে গেছিলাম যে আমার বর এই সমস্ত কথা সহ্য করতে পারবে না। পরের দিন আমার ননদের বাড়ির লোক তাকে নিতে আসে, কারণ আমার ননদের বর জেলে ছিল। কিন্তু কেন আমাদের ননদের বর জেলে যায় এইটা আমি জানতাম না, আর আমি কাউকে জিজ্ঞেসও করিনি। সময়ের সাথে সাথে আমার শাশুড়ির ব্যবহার বদলাতে শুরু করে। এখন আমার শ্বশুর শাশুড়ি আগের মতো ঝগড়া শুরু করে, আর সারা বাড়ির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি সারাদিন নিজেকে ঘরের বন্ধ রাখতাম। ননদ নিজের বাড়ি চলে যায়, আর আশ্চর্য রকমভাবেই আমার ফোনে সেই ছেলেটির ফোন আসা বন্ধ হয়ে যায়। ভগবানের আশীর্বাদে আমি গর্ভবতী হই। আমার বর অনেক খুশি ছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলে, আমি সব কিছু জানি, আমি শুধু তোমার উপর রেগেছিলাম। তুমি এখনো আমার উপর ভরসা করতে পারলে না। তুমি তো সব কিছু আমাকে বলতে পারতে। তুমি আমার বউ, 2 বছর আমরা একসাথে আছি। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। সেদিন আমার বর আমাকে সব কিছু ফোনে বিরক্ত করা মানুষটা বলে সে আমার বোনের বর। সে অনেক মেয়েদের সাথে এরকম করেছে, আর এই কারণেই সে জেলে ছিল। এটা তার একটা অভ্যাস ছিল।
আর এই অভ্যাসের জন্যই আমার বোনের সাথে তার ঝগড়া হতো। একদিন আমাদের বাড়িতে এক বৃদ্ধ মহিলা আসে, যার অবস্থা খুব খারাপ ছিল। তার পায়ের জুতোটাও ছেঁড়া ছিল। সেটা দেখে আমার শাশুড়ি আমাকে বলে, নিজের ঘরে যাও। বৃদ্ধ মহিলাটি যখন চলে যায়, আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি সে কে ছিল। আমার শাশুড়ি বলে সে একজন ভিখারি ছিল। তারপর আমি আমার বাপের বাড়িতে চলে যাই। যখন বাপের বাড়ি থেকে ফিরে আসি, তখন দেখি আমার শাশুড়ি তার নিজের কাজের জন্য একজন চাকরানি রেখেছে। সে অনেক গরিব ছিল। সে সবসময় আমার শ্বশুর শাশুড়ির ঘরেই থাকতো, তাদের ঘরে ঘুমাতো, এবং শ্বশুর শাশুড়িও এখন অনেক খুশি ছিল। এখন আর তাদের মতো আগের মতো ঝগড়া হয় না। কিন্তু যখন থেকে সেই চাকরানি আমাদের বাড়িতে এসেছে, তখন থেকে সে অনেক দুর্বল থাকতে শুরু করে। একদিন আমি সেই চাকরানিতে যখন জিজ্ঞাসা করি, তখন সে কাঁদতে কাঁদতে বলল, তোমার শ্বশুর শাশুড়ির কাজে করা কাজের হিসাব ভগবান দেখবে। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই, কারণ আমি মা হতে চলছিলাম। আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে তার অভিশাপ না জানি আমার লেগে যায়। কিছুদিনের মধ্যে সে চাকরানিটি আরও শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। তার শরীর হলুদ হয়ে যায়। সে যখন হাঁটতো, তখন তাকে দেখে মনে হতো যেন সে এখনই পড়ে যাবে। সে একদিন শাশুড়ির জন্য চা বানাচ্ছিল, তখন সে বেহুশ হয়ে পড়ে যায়। আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তাকে চেক আপ করে যখনই ঘরের বাইরে আসে, তখন সে পুলিশ ডেকে নেয়। আমি তো ভয়ে পেয়ে যাই। ডাক্তার যখন আমাকে সেই চাকরির রিপোর্ট দেখায়, তখন আমি চমকে যাই। আমার তো হুঁশ উড়ে যায়। এটা ভাবি যে আমার শাশুড়ি 3 মাস ধরে তার সাথে এই সমস্ত ভুল কাজ করছে। আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমার শাশুড়ি এত নোংরা কাজ কিভাবে করতে পারে। পুলিশ আমার শাশুড়িকে গ্রেপ্তার করতে আমাদের বাড়িতে আসে। তখন আমার বর অনেক কষ্টে পুলিশের সাথে কথা বলে তাদেরকে ফেরত পাঠায়। আমার শ্বশুর শাশুড়ি সামনে বসা ছিল। আমার বর তাকে জিজ্ঞেস করে মাকে, ডাক্তার যেটা বলছে সেটা কি সত্যি? জানি না কেন সে হাসছিল। তারপর আমার শাশুড়ি নিজের জীবনের ঘটনা বলতে শুরু করে যে সে কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছে। সে এই পাপ কাজটা করতে বাধ্য হয়েছিল। সে বলে, আমার প্রথম বিয়ে যখন হয়, তখন আমি একদম অঞ্জলির মতো ছিলাম। পার্থক্যটা শুধু এটাই ছিল যে অঞ্জলিকে বোঝার মতো, তাকে ভরসা দেওয়ার মতো অনেক লোক আছে, কিন্তু এই পুরো পৃথিবীর মধ্যে আমি একা ছিলাম। শুধু একজন বান্ধবী ছিল যে অঞ্জলির মা। সে আমার সবসময় খেয়াল রাখত। যখন আমার বিয়ে হয়, তখন আমার শাশুড়ি এবং ননদ সবসময় আমার পিছনে লাগতো। আমার বরের সামনে আমাকে ছোট করার জন্য তাদের যা মনে হতো সেটাই করত। যত সময় যেতে লাগলো, তত আমার বর আর শাশুড়ি আমার ননদের কথা শুনতে শুরু করে। যখনই আমার বরের জন্য আমি তৈরি হতাম, তখনই আমার ননদ আমার কাপড়টা নষ্ট করে দিত। কখনো তাতে জল ফেলে দিত, কখনো সেটা নষ্ট করে দিত। আবার কখনো কখনো আমার কাপড় জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করত। একবার যখন আমি গর্ভবতী ছিলাম, ডাক্তার তখন আমাকে পুরো বেড রেস্ট দেয়। আমার ননদ এসব কথা জেনেও আমাকে দিয়ে ইচ্ছে করে কাজ করাতো। আর যে খাবারটা আমি বানাতাম, সেটা ইচ্ছে করে সে নষ্ট করে দিত। কখনো তার মধ্যে নোংরা ফেলে দিত, তো কখনো লবণ দিয়ে দিত। আবার কখনো কখনো আমার তৈরি করা ডালের মধ্যে লঙ্কর গুঁড়ে মিশিয়ে দিত। যখন আমি এই সমস্ত কথা আমি বরকে বলতাম, তখন সে আমার কথা কোনো বিশ্বাসই করতো না। আমার বর কোনো একটা তাবিদের বশীভূতি ছিল। আমার বর সবসময় উদাস হয়ে থাকত। নিজের শাশুড়ি এবং ননদের করা অত্যাচারের কারণে আমি শারীরিকভাবে দুর্বল হতে শুরু করি, আর আমার মিসক্যারেজ হয়ে যায়। সব মায়েরাই তাদের নিজের প্রথম বাচ্চাকে বেশি ভালোবাসে। আমার বাচ্চাটাকে আমার ননদ আর শাশুড়ি মিলে মেরে ফেলে। যখন আমি আমার বরকে সব কিছু বললাম, তখন সেও আমাকে অনেক মারলো।
আর বলল আমি তার মা এবং বোনের উপর দোষারোপ করছি। এটাও বলল যে আমাকে নাকি বিয়ে করে সে এখন আফসোস করে। আমাকে দেখার মতো, বোঝার মতো এই পৃথিবীতে কেউ ছিল না। আমার সামনে দাঁড়িয়ে সবাই হাসছিল, আমার কেউ ছিল না। কিছু বছর এভাবেই কেটে যায়। একদিন আমার শাশুড়ি আর ননদ আমাকে একটা স্টোর রুমে বন্ধ করে দেয় আর সেখানে একটি ছেলেকে পাঠায়। সেই সময় আমার বর বাড়ি চলে আসে। আমি আবারও গর্ভবতী হয়ে গেছিলাম। আমার বর আমার বাচ্চার দায় অস্বীকার করে আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন আমার বান্ধবী মানে অঞ্জলির মা আমাকে তার বাড়িতে থাকতে দেয়। সেদিন সে তার নিজের শ্বশুরবাড়ির লোকদের কাছে সব বাজে কথা শুনেও আমার উপর কোনো অন্যায় অত্যাচার হতে দেয়নি। সে সবসময় আমার সাথেই ছিল। কিছুদিন পর আমার বর আমাকে নিতে আসে। তখন সে আমার কাছে ক্ষমতা চায়, কারণ সে সত্যটা জেনে গিয়েছিল। আমার ননদ একটি ছেলের সাথে পালিয়ে যায়। আমার বর কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চায়। আমিও আমার ছেলের জন্য তাকে ক্ষমা করে দিই। কিছুদিন পর আমার বর বোনের অবস্থা দেখে আত্মহত্যা করে নেয়। আর এই দুঃখে আমার শাশুড়ি গত হয়। আমি আবারও একলা হয়ে যাই। কিছু সময় পর নিজের ছেলের জন্য আমি আবার দ্বিতীয় বিবাহ করি। আমার দ্বিতীয় বর আমার অনেক খেয়াল রাখতো। এভাবে সময় কাটতে থাকে আর আমার 3টে বাচ্চা হয়। সময়ের সাথে সাথে তারাও বড় হতে থাকে। কিছু মাস পর আমাদের বাড়িতে যে মহিলাটা এসেছিল সেটা আমার ননদ ছিল, যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। সে হাত জোড়ে ক্ষমা চাইছিল আর বলে যাতে তার মেয়েকে আমার বাড়িতে থাকতে দেই, কারণ সে যার সাথে পালিয়ে গিয়েছিল সে জুয়ারি এবং মাতাল ছিল। তার মেয়ে যুবতী হয়ে যাচ্ছিল আর সে ভয় পেয়েছিল যে হয়তো তার বর তার মেয়েকে বিক্রি করে দিতে পারে। সে আমাকে তার প্রথম স্বামীর দিব্য দিয়ে বলে, তুমি আমার মেয়েকে নিজের কাছে রেখে দাও। আমি তখন তাকে নিজের বাড়িতে চাকরানি হিসেবে রেখে দেই। যাকে তুমি চাকরানি ভাবছো সে তোমার পিসি শাশুড়ির মেয়ে, যে আমাকে পাগল করে দিয়েছে। আমার শাশুড়ি আরো বলে, আমার ননদকে এতটাই ঘৃণা করি যে আমি বেঁচে থাকতে কখনো তাকে ক্ষমা করতে পারবো না। অবশ্য তার অন্যায় সে সাজা পাচ্ছে। সে আমার সাথে যা যা করেছে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি তার মেয়ের উপর অত্যাচার করতে শুরু করি। আমি তাকে সারা রাত ঘুমাতে দিতাম না। সারা রাত তাকে দিয়ে আমার পায়ের উপর বরের পা পেটে পাঠাম। যখন সে ঘুমানোর চেষ্টা করত আমি তাকে মারধর করতাম, যার ফলে তার অবস্থা এবং খারাপ হয়েছিল। যখন আমি তার মেয়ের চোখের সামনে দেখি ততবার তার কথা আমার মনে পড়ে। এখন আমার ননদ আমার কাছে ক্ষমা চাইতে আসতো। কিছুদিন আগে তার বর তাকে মেরে জেলে চলে যায়। এইসব বলে আমার শাশুড়ি কাঁদছিল। আমাদের সবার চোখে জল এসে আসে। অতীতে তার সাথে যেসব ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। বাড়ির চাকরানি মানে শাশুড়ির ননদের মেয়ে সব শুনে আমার শাশুড়ি পা ধরে কান্না করছিল আর বলছিল, এতে তো আমার কোনো দোষ নেই, তুমি আমার সাথে কেন এই কাজ করছো? যা আমার মা তোমার সাথে করেছিল। তুমি শুধু একবার বলো আমাকে আর আমার মাকে ক্ষমা করে দাও, আমি চিরজীবন তোমার চাকরানি হয়ে থাকব। আমার শাশুড়ি তার দিকে না তাকিয়ে নিজের ঘরে চলে যায়। আমার বর তার মাথায় হাত দিয়ে বলে, তাকে ঘরে নিয়ে যাও। প্রায় বড় এই করা ভুলের শাস্তি ছোটদের পেতে হয়। সেই মেয়েটা অনেক কাঁদছিল। আমার ডেলিভারির সময় এগিয়ে এসেছিল। আমার বাড়ির পরিবেশও ঠিক ছিল না, কিন্তু আমার একটা পুত্র সন্তান জন্মের পর বাড়িতেও অনেক খুশি ছড়িয়ে পড়ে। আমার শাশুড়ি তার নাতিকে মন খুলে আদর করে। সে তার নাতির নামকরণের দিন আমাকে ডেকেছিল, আজ তোমার মনে যা চায় তুমি চাইতে পারো।
তখন আমি আমার বর তার পায়ের সামনে বসে বলি, মা, তোমার অতীতে যা হয়েছে সব ভুলে যাও, আর এই চাকরানির নাম হলো হেমা, তাকে ক্ষমা করে দাও, তাকে নিজের ছোট বৌমা হিসেবে মেনে নাও। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর হেমাকে ডেকে তাকে বুকে জড়িয়ে নেয়। অবশেষে আমার শাশুড়ি হেমার কাছে ক্ষমা চায়। এই ঘটনা কেটে গেছে অনেকগুলো বছর। এখন হেমা আমার দেওরের বউ। এখন আর আমাদের শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া হয় না। এখন আমাদের বাড়িতে শুধু সুখ আর শান্তি, খুশি বিরাজমান। ধন্যবাদ বন্ধুরা।